ভোটের আগে মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চায় ইসলামী দলগুলো। নির্বাচনী জোট গঠনের ঘোষণা জুন কিংবা জুলাইয়ে। মতপার্থক্য ভুলে ঐক্যমতে পৌঁছানোই লক্ষ্য। ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা। ভ্যাটিকান সিটিতে আজ শেষকৃত্য। শ্রদ্ধা জানাবেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। ৬ বছরের ব্যবধানে ২২ কোটি টাকা মানি লন্ডারিং। এলজিইডির প্রকৌশলী রাশেদের অবৈধ সম্পদের তথ্য দুদকের হাতে। লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। ক্যান্সার চিকিৎসায় বায়োটেক পদ্ধতিতে ওষুধ উৎপাদনে তোড়জোড়। বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই কম খরচে মিলবে সেবা, মত বিশেষজ্ঞের। নীতিগত সহায়তার তাগিদ। এবং সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, হুঁশিয়ারি ভারতের। সমাধানের পথ দিল্লি ইসলামাবাদকেই খুঁজে নেয়ার পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের। মধ্যস্থতা করতে চায় ইরান। সকালের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সংখ্যানুপাতিক ব্যবস্থায় নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে সরব ইসলামী দলগুলো। নির্বাচনকালীন জোট গঠন আর সংসদীয় আসনগুলোতে সম্মিলিত একক প্রার্থী দেয়া নিয়েও তাদের মধ্যে চলছে আলোচনা। আগামী জুন কিংবা জুলাইয়ে এ ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে নিজেদের ছোটখাটো মতপার্থক্য ভুলে এক মঞ্চে আসার চেষ্টায় নেতারা। শফিক মুন্সির প্রতিবেদন। চালানোর দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রাধান্য পায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং দেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। নতুন বাংলাদেশে অনেকটাই প্রকাশ্যে ইসলামী দলগুলোর সমঝোতা। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তাদের জোট গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে ৩ দাবিতে একমত হবার ভিত্তিতে। ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী সমঝোতার উদ্যোগ অনেকটাই চূড়ান্ত উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি হেফাজত নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের। নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের মাধ্যমে সক্ষমতা অর্জন, গণহত্যা এবং ফ্যাসিবাদের যে বিচার মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ের অগ্রগতি। আমাদের টার্গেট হলো এককভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে ইসলামপন্থী আরও কিছু দল নিয়ে একটা ঐক্যবদ্ধ জোট এবং একটা অ্যালায়েন্স। নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবিকে প্রাধান্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সমালোচনা করেছেন জামায়াত আমিরের ইউরোপ সফর পরবর্তী অবস্থানের। ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারাও মতামত প্রকাশ করে, কিন্তু লন্ডনে আমির যাওয়ার পরে জামাতের সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠকের পরে এটা কিন্তু আবার বাংলাদেশে আসার পরে তাদের বক্তব্যটা আমরা একটা দ্বিমুখী আমরা লক্ষ্য করেছি। 92টার মতো দেশ, সেখানে কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন আছে। দেশ এবং মানবতার কল্যাণের জন্য পিআর পদ্ধতির বিকল্প এখন আমাদের নজরে আসছে না। তবে সব মতপার্থক্যের ইতি টেনে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ থাকার কথা জানালেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। এছাড়া সৈয়দ রেজাউল করিমের শঙ্কার পেছনে গণমাধ্যমের অতিরঞ্জনকে দায়ী করেন তিনি। মিডিয়া, নানান গণমাধ্যম ওই যে খাবারে যেমন একটু আচার দিয়ে মজা বানায়, ওনার কথাটাকে কেউ বলছে এটার সাথে ওনার মিলে গেল, এখান থেকে সে সুর পাল্টে গেল। কী সুর পাল্টে গেল? কিছুই পাল্টে নেই, সবটাই ঠিক আছে। আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ছোটোখাটো নানান বিষয়ে যে সমস্ত মতপার্থক্য অতীতেও সবসময় ছিল, সেগুলোকে কমিয়ে এনে জাতীয় স্বার্থে কী করে কমন ইস্যুতে আমরা এক জায়গায় ইলেকশনে সমঝোতা করতে পারি, সেই চেষ্টাটা আগের যে কোনো সময় আছে অনেকটা এগিয়ে গেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানান শীর্ষ নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর 2:45টায় বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ডক্টর ইউনূস সহ 61টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। পোপ ফ্রান্সিসকোর শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে ভ্যাটিকান সিটি এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই হাজার হাজার মানুষ ভ্যাটিকানের দিকে ছুটে আসতে দেখা যায়। এদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় বেলা 2:42 রাজধানী রোমে অবতরণ করেন এবং তিনি ইতিমধ্যেই ভ্যাটিকান সিটিতে এসে পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিকে
পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইতিমধ্যেই রাজধানী রোমে আসতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাজপরিবারের সদস্যরা এখানে আসবেন। আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে এখানে শেষকৃত্য অনুষ্ঠান শেষে তাকে সান্তা মারিয়া মাজ্জরের গির্জায় দাফন করা হবে। এটা ছিল তার শেষ ইচ্ছা। ধারণা করা হচ্ছে 2.5 থেকে 3 লাখ মানুষ উপস্থিত হবে এই সান্তা মারিয়া মাজ্জরের পাশাপাশি এই সেন্ট পিটার্স বাসিলিকার প্রাঙ্গণে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। কালের সাক্ষী প্রায় 400 বছরের পুরানো আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। চট্টগ্রামের মোঘল স্থাপত্য শৈলী নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। নিয়মিত যাতায়াত গুলশান বনানীর 5 তারকা হোটেলে ব্যবহার করেন 1.5 লাখ টাকার ঘড়ি। 6 বছরের ব্যবধানে অন্তত মানি লন্ডারিং করেছেন 22 কোটি টাকা আর অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রায় 4 কোটি টাকা। এমন অভিযোগ এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রাশিদুল আলমের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি উঠে আসায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাশেদুল আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী। ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন। ডাচবাংলা ব্যাংকে রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ 10 কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের নামে দুদক। বেরিয়ে আসে 50,000 টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ। ব্যবহার করতেন 1.5 লাখ টাকার ঘড়ি। অন্তত 22 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি। শেয়ার বাজারে আছে প্রায় 4 কোটি টাকার বিনিয়োগ। বসুন্ধরা আবাসিক এলাকায় 4 কাঠা জমি কিনে 6তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল। স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ 60 লাখ টাকার বেশি। এই দম্পতির বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় 2টি মামলা করতে যাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন ঠিকাদারদের যোগসাজশে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের। পার্সেন্টেজের ভাগ নিচের থেকে উপর পর্যন্ত যায়, এটা একটা বড় কারণ এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আতাত করে ফেলে। দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায়, এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায় তাহলে কিন্তু এই প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযুক্ত রাশেদ স্ত্রীসহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে অরক্ষিত জলাশয় যেন মৃত্যু ফাঁদ। এবার বর্ষায় চট্টগ্রামের চ্যালেঞ্জ, খালে পড়ে প্রাণহানি ঠেকানো। সুরক্ষা দেয়াল নির্মাণে তৎপর সিডিএ সিটি কর্পোরেশন। যুগ পাল্টায়, বদলে যায় প্রযুক্তি, তারপরও ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকে অনেক কিছুই। তেমনই এক প্রযুক্তি টি&টি সার্ভিস বা ল্যান্ডফোন। হারিয়ে যেতে বসা এই সেবার প্রয়োজন অনেকাংশেই ফুরিয়েছে আধুনিকতার ভিড়ে। যে অল্প কোটি জায়গায় ল্যান্ডফোন সার্ভিস টিকে আছে, সেখানেও নিরবচ্ছিন্ন সেবা দিতে পারছেন না এক সময়ের যোগাযোগের অন্যতম এই মাধ্যমটি। স্বাস্থ্যসেবা, সম্প্রচার সেবা থেকে শুরু করে সরকারি বেসরকারি বহু অফিসে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের। শিফাত শাহরিয়ারের ছবিতে মনির হোসাইনের রিপোর্ট। একসময়ের পরিচিত এই শব্দ এখন শুনতে পাওয়া যায় কালে ভদ্রে। একটা সময় যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টেলিফোন ছিল ঘরে ঘরে, তবে কালের বিবর্তে আজকের চিত্রটা ভিন্ন।
বর্তমানে মুঠোফোন জীবনের এতটাই অবিচ্ছেদ্য যে সেই দাপটে যেন হারিয়ে গেছে ল্যান্ডলাইন টেলিফোন। তবে এই সেবা নিশ্চিহ্ন হয়ে গেছে তেমনটা বলার সুযোগ নেই, যে কারণে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল, রেস্তোরাঁ সহ অনেক বাসাবাড়িতে এখনও ব্যবহৃত হয় ল্যান্ডলাইনের এই টেলিফোন। তবে ব্যবহারকারীর সংখ্যা কমলেও ভোগান্তি কমেনি। কদিন পরপরই বিচ্ছিন্ন হয়ে যায় টিএনটি লাইন, ফলে বিপাকে পড়তে হয় গ্রাহকদের। অভিযোগের পর লাইন ঠিক করা হলেও দু একদিন না যেতেই আবারও একই ভোগান্তি। এই যেমন রাজধানীর হাতিরপুল, বাংলা মোটর, কাঁঠালবাগান এলাকার ব্যবহারকারীরা এই ভোগান্তিতে পড়ছেন নিয়মিত। মূল সমস্যাটা হচ্ছে ভিউয়ার্সরা আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারে না। আরেকটা সমস্যা হয়, রিপোর্টাররা যখন লাইভে থাকে তখন আমাদের প্রোডাকশন টিম এবং আমাদের প্রেজেন্টার ওই টাইমে ওনার সাথে কিন্তু কমিউনিকেটটা কিন্তু করতে পারে না। প্রতিবারই ওনাদের কাছ থেকে আমরা আশ্বাস পাই যে স্থায়ী সমাধান হয়ে যাবে, আমরা করছি, দেখছি, কিন্তু তারপরেও তো আমরা এই প্রবলেম আমরা ফেস করছি রেগুলার বেসিসেই। এটার উপরে বেস করে আমাদের যেমন রাতের যে পেশেন্টগুলো বা দিনে 24 ঘন্টা যে পেশেন্টগুলো কল দেয় হটলাইনে, কিন্তু সেই হটলাইনটা যদি আমাদের ব্যাহত ঘটে তাহলে আমাদের সার্ভিস দিতেও সমস্যা হয়। আমরা প্রায় তাদের সাথে যোগাযোগ করি, ওনারা বিভিন্ন কজ দেখান যে ওনাদের লাইন কেটে দিচ্ছে বা আদার্স আরও টেকনিক্যাল প্রবলেম আছে, তো ওনারা দেখে ওই আপনার সমাধান করার চেষ্টা করেন। বারবার সংযোগ বিচ্ছিন্নের কথা স্বীকার করে বিকল্প হিসেবে স্থায়ী সমাধানের কথা জানায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL) কর্তৃপক্ষ জানায়, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সেবার স্থায়ী প্যাকেজ নিয়ে কাজ করছেন তারা। কিছু কারণ আছে হচ্ছে আপনার এখানে মানে চুরি জাতীয় জিনিসপত্র হয়, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল আছে, অনেক সময় সিটি কর্পোরেশন থেকে আমরা পারমিশন পাই না, কিন্তু গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত সমাধানের জন্য এটা ওভারহেড করে আমরা লাইনটা চালু করে দিই, যাতে গ্রাহক কোনো আমাদের টেলিফোন সেবাটা বঞ্চিত না হয়। যে গ্রাহকের সমস্যার সম্মুখীন হচ্ছে ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা ওনাদের কপারের পরিবর্তে বর্তমান যে দ্রুতগতির যে ইন্টারনেট, টেলিফোন প্লাস ইন্টারনেট, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এছাড়া সারা দেশে গ্রাহকদের উন্নত সেবা দিতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি গঠন করেছে র্যাপিড রেসপন্স টিম, যারা সংযোগ ভোগান্তি নিরসনে দিনরাত সেবা দেবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাড়ছে ক্যান্সার রোগী ও চিকিৎসা ব্যয়। উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পর খরচ বাড়বে আরও, এমন শঙ্কা থেকেই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহজ ও সুলভ করতে বায়োটেক পদ্ধতি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তা সফল করতে সরকারের নীতি সহায়তা চান তারা। দেশে চিকিৎসা ব্যয় কমানো ও ওষুধের রপ্তানি বাজার ধরতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে 458 জন, আর মারা যাচ্ছেন 319 জন। ওরাল ব্রেস্ট সহ কমপক্ষে 32 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিসংখ্যানই তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো, যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায়। কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই, সেটা স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন, দেশে ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা। এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন, যা বাড়াবে খরচও। এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা। ওয়ান ফার্মা হলো ক্যান্সারের একটা প্ল্যান্ট করলো, একটা অত্যাধুনিক প্ল্যান্ট, অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমইউ হয়েছে। মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ। এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে, যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না, সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। রপ্তানি করে যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আগামী বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতার চেয়ে বড় চ্যালেঞ্জ হবে 57টি খাল নালায় পড়ে প্রাণহানি ঠেকানো। অরক্ষিত হওয়ায় সেগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
গত 8 বছরে মারা গেছেন 11 জন। এরই মধ্যে সিডিএ ও সিটি কর্পোরেশন স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মাণ করছে সুরক্ষা দেয়াল। নুরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সিএনজি অটোরিকশা উল্টে কিংবা পা পিছলে ঘটছে প্রাণহানি। খাল ও নালার উভয় পাশ অরক্ষিত হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। নগরীর 41টি ওয়ার্ডে 57টি খাল ও ছোট বড় নালায় চলছে জলাবদ্ধতা নিরসনে নির্মাণ কাজ, কিন্তু উভয় পাশে নিরাপত্তা দেয়াল না থাকায় আতঙ্ক আর ভয়ে চলতে হয় পথচারীদের। নগরবিদরা বলছেন, প্রাণহানির দায় এড়াতে পারে না জলাবদ্ধতা নিরসনের দায়িত্বে থাকা সিডিএ ও সিটি কর্পোরেশন সহ নানা সংস্থা। জলাবদ্ধতা প্রকল্পের সাথে যারা জড়িত ওনাদেরও দায়বদ্ধতা আছে। তবে বর্তমান সম্প্রতি আমরা দেখছি যে সিটি মেয়র সিডিএ মিলে বেশ কিছু উদ্যোগে ভূমিকা পালন করেছে। তবে সিডিএ বলছে, বর্ষায় প্রাণহানি ঠেকাতে তাদের দায়িত্বে থাকা 36টি খালের মধ্যে 19টিতেই ইতিমধ্যে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে, বাকিগুলোতে চলছে কাজ। 19টা খালের ইতিমধ্যে আমরা ফেন্সিং দিয়ে ফেলেছি, বাকিগুলোতে আমরা ফেন্সিং দিয়েই আমরা এই যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে ড্রেন এবং খালের পানি রোধ করব। এদিকে বর্ষা মৌসুমকে সামনে রেখে 57টি খালের উভয় পাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করছে সিটি কর্পোরেশন। নগরীকে 6টি জোনে ভাগ করে 6 জন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে দায়িত্ব। তারা সেখানে সর্ট আউট করছে, তাদের আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। বাদ যদি থাকে সেগুলো তারা সরিয়ে দিবে এবং সেখানে কোনো প্রিভেন্টিভ মেজার্সের প্রয়োজন হলে সেটা অ্যাটলিস্ট যদি টেম্পোরারি বেসিস হয় তাহলে বাসের একটা প্রিভেন্টিভ মেজার্স তারা নেবে। সবশেষ 18 এপ্রিল রাতে নগরীর চকবাজারে হিজলা খালে পড়ে প্রাণ হারায় 6 মাসের এক শিশু। 2017 সাল থেকে এ পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে 11 জনের। গত এক সপ্তাহ আগে এই হিজলা খালে পড়ে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়। এরপর থেকে জলাবদ্ধতা প্রকল্প চলমান থাকায় এই খালটির মতো নগরীর 41টি ওয়ার্ডের খালগুলোতে এরকম বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ দখলদারদের তালিকা হয়েছে 22 বছর আগে। এরপর গত 4 বছর আগে সরকারি অর্থায়নে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে সিটি কর্পোরেশন, কিন্তু অবৈধ দখলদার উচ্ছেদ না হওয়ায় অনেকটা ফাইলবন্দি হয়ে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদীর উন্নয়ন প্রকল্প। যদিও এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। বাহার রায়হানের তথ্যচিত্রে রিপোর্ট। কুমিল্লা শহর দিয়ে এক সময়ের প্রবাহমান গোমতী নদী। নদীর গতিপথ পরিবর্তনের পর শহরের অংশটুকু এখন পুরাতন গোমতী নদী নামে পরিচিত। এখানে অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন সহ নানা স্থাপনা। 2003 সালে অবৈধ এসব দখলদারদের তালিকা করা হলেও রাজনৈতিক ছত্রছায়ায় উচ্ছেদ হয়নি কেউ। এদিকে নদীর জায়গা দখলমুক্ত করে সৌন্দর্য প্রকল্প গ্রহণের বিষয়ে বিগত 2021 সালে উদ্যোগ নেওয়া হলেও উচ্ছেদ না হওয়ায় মরা গোমতী নদীর উন্নয়ন প্রকল্প এখন অনেকটাই ফাইলবন্দি। মরাগাঙ্গের দুই পারে যারা ভূমিদস্যু তারই বসবাস করে। এটি হলো গাঙ্গের মাঝখানটা, তাই না? মাঝখানের ভিতরে দোকানপাট আছে। কোনো প্রতিবাদ? মেয়াদ ছিল 2025 সালে সম্পূর্ণ করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো খবর আমরা পাচ্ছি না। হাতের ঝিলের আদলে প্রকল্প বাস্তবায়নে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রয়োজন বলে জানান সিটি কর্তৃপক্ষ। আর নদীকে দখলমুক্ত করতে জেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান পানি উন্নয়ন বোর্ডের। ওখানকার ইলিগাল যে বিল্ডিংগুলো আছে সেগুলো অপসারণ করার এখতিয়ার সিটি কর্পোরেশনের না, এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের। জেলা প্রশাসনের দায়িত্ব দখলমুক্ত করা এবং এই জায়গাটা একদম খাস খতিয়ানভুক্ত। সেই ক্ষেত্রে যদি কোনো রকমের কারিগরি সহায়তা লাগে সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে কারিগরি সহায়তা প্রদান করবে। উচ্ছেদ কার্যক্রমে প্রয়োজনীয় বরাদ্দ সংকট রয়েছে উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দখলদারদের তালিকা হালনাগাদ হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট চাইলে সহায়তা করা হবে। প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তারা যখন এটার কার্যক্রম গ্রহণ করবে, আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে অবহিত করলে সে তখন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় তখন আমাদের ম্যাজিস্ট্রিয়াল সাপোর্টের প্রদান করা হবে। জেলা প্রশাসনের তথ্য মতে পুরাতন গোমতী নদীতে অবৈধ দখলদার রয়েছে 772 জন। সময় সংবাদ, কুমিল্লা। সকালের সময় আরও থাকছে
আগস্ট থেকে নভেম্বর কয়েক দফায় 14 ব্যাংকে 250 কোটি টাকার এফডিআর স্থানান্তর বিসিবির। অধিক মুনাফা ও ব্যাংকের পৃষ্ঠপোষকতায় লাভ বাড়ছে বোর্ডের। বন্ধের 16 বছর পর আবারও চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ বস্ত্র কারখানা রাঙ্গামাটি টেক্সটাইল মিলস। সম্ভাব্যতা যাচাইয়ে কারখানাটি পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এতে আশার আলো দেখছেন সাবেক কর্মচারীরা। তবে এবার হয়তো সুতা ও বস্ত্র তৈরি হবে না, ফিরবে অন্য রূপে। তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, এমনটাই বলছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। ভবনে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। ছাদে চুইয়ে পড়া পানি থেকে যন্ত্রপাতি রক্ষায় পলিথিন দিয়ে ঢেকেও ঠেকানো যায়নি মরিচা। এমন করুণ দশায় পড়া রাঙ্গামাটি টেক্সটাইল মিলসই দেশের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র কারখানা। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে প্রায় 31 একর জমিতে যার পথ চলা শুরু হয়েছিল 1983 সালে। একসময় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ দিয়ে এখানে তৈরি হতো উন্নত মানের সুতা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে মেশিনের আধুনিকায়ন না করায় কমে যায় এখানকার সুতার চাহিদা, বাড়তে থাকে লোকসানি হিসাব। সেই হিসাবের জেরে 2007 থেকে 2009 সাল ধাপে ধাপে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হয় শ্রমিকদের। বন্ধ হয়ে যায় কারখানা। এরপর 2 দফায় চালু করা হলেও মেলেনি সফলতা। মিলটা দীর্ঘদিন যাবৎ বন্ধ, আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। আমাদের অপশনে যাইতে হয়েছে। মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বহুত মানুষ মনে করেন বেকার। মিল ছিল আগে ভালো আছিল, ব্যবসা বাণিজ্য সবারই ভালো আছিল, অনেক লোকজন ছিল, এখন তো কিছু হচ্ছে না। এখন তো মেল চালু করলে তো ভালো হইতো আমার। এমন বাস্তবতার ধরন বদল করে আবার চালুর সম্ভাব্যতা যাচাইয়ের সম্প্রতি অর্থ শিল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন কারখানাটি। মেশিনারির এস্টিমেটেড যে লাইফ সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আসলে ব্রেক ইভেনে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখন অত্যাবশ্যকীয় যা না হলেই নয় তা দিয়ে এটা করা হচ্ছে। বিনিয়োগকারী যে কোনো ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। নতুনভাবে কি জিনিস করতে পারি যেটা এই এলাকার লোককে সম্পৃক্ত করে এবং এই এলাকার জন্য বিশেষভাবে অবদান রাখে, সেটা আমরা দেখছি। সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমেও কারখানাটি চালু করা যায় কিনা তাও পরিকল্পনায় রয়েছে বিটিএমসির। সময় সংবাদ, রাঙ্গামাটি। অবাধে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচল করছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। দিনের বেশিরভাগ সময় শহরে যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। অতিরিক্ত অটোরিকশার চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। তবে বর্তমান পরিস্থিতির জন্য পৌর কর্তৃপক্ষকে দুষছে ট্রাফিক বিভাগ। আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সড়ক জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, বড় কোনো যানবাহন রাস্তায় চলার অবস্থা নেই, যানজটে নাজেহাল বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক। আগে পায়ে চালিত রিকশা থাকলেও বর্তমানে তার দেখা মিলছে কম। পৌরবাসী বলছেন ধারণ ক্ষমতার কয়েক গুণ 3 চাকার যান চলছে পৌরসভায়। পাশাপাশি প্রতিদিন শহরের বাইরে থেকে অটোরিকশা শহরে আসছে। কোনো কাজে বাইরে গেলে কয়েক ঘন্টা যানজটে বসে থাকতে হয়। অরাজকতা আরো আমার কাছে মনে হচ্ছে আরো বেশি বেড়ে গেছে। মানে কোনো নিয়ন্ত্রণ নাই, অনিয়ন্ত্রণহীন, আইন শৃঙ্খলা কোনো রকমের মানুষ মানছে না। লাইসেন্স হোল্ডার যারা আছে তাদের এই সিন্ডিকেটটাকে আসলে ভেঙে দিয়ে প্রকৃত রিক্সা চালকদের মধ্যে যেন এখানে প্রশিক্ষণের মাধ্যমে যেন লাইসেন্স দেওয়া হয়। চলতি সব লাইসেন্স বাতিল করে প্রকৃত রিক্সা চালকদের লাইসেন্স দেওয়ার দাবি পায়ে চালিত রিক্সা শ্রমিক ইউনিয়নের। এ নিয়ে সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই লাইসেন্সের মূল্য নিচ্ছে মেয়রে 1100 টাকার লাইসেন্স, তারা 45,000 50,000 টাকা করে বাইরের লোকের কাছে ভাড়া দিচ্ছে। প্রকৃত পৌরসভার যে নাগরিক, যে প্রকৃত ড্রাইভার, তাদেরকে লাইসেন্স দেওয়া হয় নাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে নাগরিকদের যাতায়াত অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এখান থেকে উত্তরণের জন্য যদি সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে এই সমস্যা থেকে আমরা সহসায় উত্তরণ ঘটাতে পারবো। অতিরিক্ত অটোরিকশার চাপ সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। তবে বর্তমান পরিস্থিতির জন্য পৌর কর্তৃপক্ষকে দুষছেন ট্রাফিক বিভাগ। আর শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আমরা বিআরটি এর প্রদত্ত গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটা যাচাই করার সুযোগ আছে, আমরা করতে পারি। আমাদের সার্জেন্টদের হাতে পস মেশিন আছে, এটা গাড়ির ডেট ফেল হয়ে গেল কিনা সেটা যাচাই করার তথ্য এটা অনলাইনে পাওয়া যায়। কিন্তু রিক্সা, ইজি বাইক সেটার যাচাই করা তাৎক্ষণিকভাবে সেটা সম্ভব না। লাইসেন্সধারী আছে হচ্ছে 4 থেকে 5,000 এরকম। তবে আমরা এটা মিটিগেট করার চেষ্টা করছি।
এক্স্যাক্টলি, এটা যাতে সহনীয় পর্যায়ে রাখা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। আমরা আমাদের ট্রাফিক, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য যারা আছে মালিক সমিতি, এদের সাথে কথা বলে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এ পর্যন্ত 4,500 রিকশার অনুমোদন দিলেও সড়কে চলছে অন্তত 12,000। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বর্জ্য ব্যবস্থাপনায় চরম উদাসীন লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষ। যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা, সড়ক ও মাঠে আবর্জনার স্তূপ। এতে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। এ অবস্থায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি পৌরবাসীর। কর্তৃপক্ষ বলছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাজহারুল আনোয়ার টিপুর প্রতিবেদন। নিয়মনীতি তোয়াক্কা না করে খোলা আকাশের নিচে জনবসতি এলাকায় এভাবেই পোড়ানো হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভার সব বর্জ্য। গত কয়েক বছর ধরে পৌরসভার বিভিন্ন এলাকার সড়ক, মহাসড়ক সহ যত্রতত্র আবর্জনা ফেলার উৎসব যেন থামছেই না। পৌরসভার 4 নং ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের পেছনের সড়ক এলাকার দৃশ্য এটি। এমন অব্যবস্থাপনা এখন অতিষ্ঠ পৌরবাসী। আমরা বাড়িতে ঘর থেকে বাইরে যেতে পারি না, আমাদের থাকাতে বহুত কষ্ট হয়ে যায়। মশা মাছি ব্যান করে সবসময়, মশা মাছির গন্ধে কোনো এখানে থাকা যায় না, এত দুর্গন্ধ মানে বলার বাইরে। আশেপাশে মানুষ থাকতে পারতেছে না, চলাফেরাও ডিস্টার্ব হইতেছে। ভাই যে এখানে আগুন জ্বালাইতেছে, আগুন জ্বালাইতে যে একটা ধোঁয়া, এটাতে আমাদের শ্বাসকষ্ট সমস্যা হইতেছে। চলাচলের সময় নাকে হাত দিয়ে হাঁটতে হয় দুর্গন্ধে, এবং যা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর এবং বিভিন্ন অসুস্থতা হয়ে পড়ি আমরা। এদিকে 2021 সালে 6,81,00,000 টাকা ব্যয়ে একটি স্যানিটারি ল্যান্ডফিল স্থাপন হলেও দক্ষ জনবলের অভাবে গত 4 বছর ধরে অলস পড়ে আছে। এখন পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে শহরের বাস টার্মিনাল, শিশু পার্ক, উত্তর তেহমনি এলাকা সহ বেশ কয়েকটি স্থানে। পৌর কর্তৃপক্ষের নির্দেশে এই সমস্ত স্থানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে বলে জানান বর্জ্যকর্মে দায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মীরা। বর্জ্য পোড়ানোর তাপ ও ধোঁয়ায় পৌর এলাকার বাসিন্দাদের চলাচল এখন অনেকটাই দুষ্কর। একই সঙ্গে নষ্ট হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। সুপারভাইজারেরা, মেয়রেরা, আগের মেয়রেরা, সাবেক মেয়রেরা কইছে এখানে ময়লা হালাও। যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে বিষয়টি স্বীকার করে পৌরসভার প্রশাসক জানালেন শিগগিরই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। প্রতিটি হাউস হোল্ডে অন্তত করে 2টি করে আমরা ডাস্টবিন দিব। সেই 2টি ডাস্টবিন, একটি হচ্ছে পচনশীল বর্জ্য, একটি অপচনশীল বর্জ্য। এভাবে যদি আমরা হাউস হোল্ড লেভেলে সেগ্রিগেট করতে পারি, তখন আমরা যে আমাদের ল্যান্ডফিলটা আছে সেটি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো এবং বর্জ্য ব্যবস্থাপনা একটি ভালো একটি পরিবেশ বজায় থাকবে। এটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা অনেকাংশেই একটি ভালো পর্যায়ে যাবে আর কি। লক্ষ্মীপুর পৌরসভার 15টি ওয়ার্ড থেকে প্রতিদিন 82 জন পরিচ্ছন্নতা কর্মী 35 টন বর্জ্য সংগ্রহ করছেন। 1976 সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর পৌরসভাটি 49 বছর পার করলেও এখনও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে নষ্ট হচ্ছে পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন পৌর বাসিন্দারা। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। এবার কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে মুখ খুলেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা নিজেরাই মিটিয়ে নেবে। এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে সিন্ধু পানি চুক্তি সহ নানা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়িয়ে চলেছে খোদ ভারত পাকিস্তানে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর রক্তক্ষয়ী হামলার পর থেকে মুখোমুখি অবস্থানে দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। ভারত বলছে হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ আছে, যদিও তা অস্বীকার করেছে ইসলামাবাদ। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ঐতিহাসিক বিরোধ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ভারত পাকিস্তান কোনো না কোনোভাবে নিজেরাই এটি মিটিয়ে নেবে। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায়, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোনো অবস্থান না নিলেও
তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সরকার তাদের নাগরিকদের ভারত পাকিস্তান সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি। তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই। শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, এজন্য ব্যবস্থা করছেন তারা। এর আগে ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ। কয়েকদিন আগেও পর্যটকে মুখর থাকা জম্মু কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগাম এখন শুনশান নগরী। পাহাড়ের নীরবতা যেন আরও ভারী হয়ে উঠেছে 3 দিন আগে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর। ভয়ে এলাকা ছেড়েছেন হাজারো পর্যটক, থমকে গেছে স্থানীয়দের জীবন জীবিকা। সুশৃঙ্খল পাহাড়ি পথ, পেছনে সুন্দর নিসর্গ, কিন্তু এই সৌন্দর্যের মাঝেই ছড়িয়ে আছে আতঙ্কের ছায়া। পর্যটকে মুখর থাকা পেহেলগামে এখন মানুষের দেখা মেলায় ভার, কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। মার্চ থেকে মে বছরের এই সময়টাতে ভূস্বর্গখ্যাত কাশ্মীরে অনুভূত হয় সহনীয় উষ্ণ আবহাওয়া। তবে কয়েকদিন আগের সন্ত্রাসী হামলায় অঞ্চলটিতে এখন বিরাজ করছে আতঙ্ক আর রাজনৈতিক উত্তাপ। এর প্রভাবও পড়েছে পর্যটন খাতে। হামলার পর থেকেই বন্ধ হোটেল, দোকানপাট, রাস্তায় নেই কোনো গন্তব্য প্রত্যাশী মানুষের ভিড়, চারিদিকে শুনশান নীরবতা। মৌসুমের শুরু অথচ পেহেলগামের ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার মুখে। হামলার আগে এখানে প্রতিদিন ভ্রমণ করতেন কয়েক হাজার পর্যটক। স্থানীয়রা বলছেন, এই হামলা শুধু প্রাণহানি নয়, তাদের অর্থনীতির জন্য বড় এক ধাক্কা। সন্ত্রাসী হামলার রেশ এখনও কাটেনি পেহেলগামে। সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতায় থমকে আছে জনপ্রিয় গন্তব্যস্থলটি। পর্যটকহীন পেহেলগাম এখন কেবল কাশ্মীরের আতঙ্ক নয়, মানবিক সংকটেরও প্রতিচ্ছবি। স্থানীয়দের অপেক্ষা তাই চিরচেনা সেই পরিবেশে ফেরার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধের ইতি ঘটলে ক্রিমিয়া রাশিয়ার দখলে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মার্কিনদের এই প্রস্তাবে রাজি নন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3 ঘন্টার গোপন বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করেছে মস্কো। এর মধ্যেই অব্যাহত রয়েছে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে দেশ দুটি। এমনকি সংঘাত বন্ধে দ্রুত ইতিবাচক ফলাফল মিলবে বলেও দাবি করেন তিনি। তবে যুদ্ধ বন্ধ হলে বেশ কিছু অঞ্চল ইউক্রেনের হাতছাড়া হবে, বিশেষ করে ক্রিমিয়ার দখল ফেরত পাবে না ইউক্রেন বলে মন্তব্য করেন ট্রাম্প। শুক্রবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 11 বছর আগে বারাক ওবামার শাসনামলে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। তখন ইউক্রেন কোনো প্রতিবাদ করেনি, এমনকি একটা গুলিও চালায়নি। এখন তারা দাবি করছে সেই অঞ্চলের মালিকানা ফেরত পাওয়ার। আমার ধারণা এমন কিছু করা খুব একটা সম্ভব হবে না। তবে ক্রিমিয়ার মালিকানা আদায় বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, জোর করে ক্রিমিয়ার দখল নিয়েছিল রাশিয়া। এই মুহূর্তে অস্ত্র দিয়ে তা পুনরুদ্ধার সম্ভব না হলেও বৈশ্বিকভাবে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে অঞ্চলটি তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত। অস্থায়ীভাবে দখল করা ইউক্রেনীয় অঞ্চলের মালিকানা আইনত ইউক্রেনেরই হওয়া উচিত। অন্য কোনো দেশের অধিকার আমরা মানব না। আন্তর্জাতিক এবং ইউক্রেনীয় আইন অনুযায়ী আমাদের দাবি যুক্তিযুক্ত। এদিকে মস্কোয় চতুর্থবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। 3 ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ এবং বিনিয়োগ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ। বৈঠক শেষে উশাকভ জানান, এই আলোচনায় রাশিয়া যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। সরাসরি ইউক্রেন রাশিয়া আলোচনার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে এই বৈঠকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
বাংলাদেশে বিনিয়োগ করতে চান ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বিনিয়োগের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে চান তারা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে নতুনভাবে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নিজ দেশের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চান তারা। ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি দল যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার আবিদে ইসলামের সঙ্গে মতবিনিময় করে এই কথা জানান। নারী উদ্যোক্তারা বলেন, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশি পণ্যের ভালো বাজার রয়েছে ব্রিটেনেও। পাটজাত পণ্য, শাড়ি, কারুশিল্প বেশ জনপ্রিয়। তাই বিনিয়োগের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে তারা আগ্রহী। আমরা যদি উইমেনের শক্তিটা যে আছে ওটা যদি কাজে লাগাতে পারি, দ্যাট উইল বি very beneficial for Bangladeshi economy. আর আমি ব্রিটিশ বাংলাদেশি হিসেবে অবশ্যই আমার ভালোবাসার জায়গা থেকে আমার ফার্স্ট চয়েস থাকবে বাংলাদেশে কাজ করার, বাংলাদেশকে নিয়ে কাজ করার। যারা কুটির শিল্প করে, গ্রামে গঞ্জে ছোট ছোট জিনিস বানায়, মাটির জিনিস, বাঁশের জিনিস, আমি এগুলো এখানে মার্কেটিং করতে চাই। আমাদের জন্য যদি হাই কমিশনটা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়, তাহলে আমরা অনেকগুলো ইস্যুস আমরা হাই কমিশনের থ্রুতে দিতে পারি এবং আশা করব যে বাংলাদেশ হাই কমিশন যেন আমাদেরকে এই জিনিসটা ফ্যাসিলিটেট করে দেয়। ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নে ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন হাই কমিশনার আবিদা ইসলাম। যাদের সাথে কথা বললাম ওনাদের প্রত্যেকেরই দেখলাম তারা বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসেন, বাংলাদেশের কথা ভাবেন এবং অনেকের তো ব্যবসায়ী রয়েছে সেখানে, যেটা আগেও বললাম আমি। তো আমার মনে হয় যে যেহেতু তাদের প্রচণ্ড ভালোবাসা আছে বাংলাদেশ সম্পর্কে, সুতরাং যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হবে এবং আমার মনে হয় ওনারা এগিয়ে আসবেন এবং ইতিবাচক সাড়া দেবেন। বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে সরকারি সহযোগিতা চান ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেখছেন সকালের সময়। খেলার খবর। গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় 14টি ব্যাংকে মোট 250 কোটি টাকার এফডিআর স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত বেশি ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে কম ঝুঁকিপূর্ণ আর অধিক মুনাফার জন্য এমন সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। বেশি ইন্টারেস্ট ছাড়াও এমন সিদ্ধান্তে পৃষ্ঠপোষকতা সহ নানাভাবে লাভবান হবে বিসিবি। আর পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বিসিবির 2 প্রভাবশালী পরিচালক। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন ফারুক আহমেদ। মূলত তথ্যগত ভুল আর ভুলভাবে উপস্থাপন করে এমন তথ্য বিকৃতি কিছু গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমত 120 কোটি নয়, ফিক্সড ডিপোজিট থেকে মোট 250 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে নতুন 14টি ব্যাংকে, যে নথি এসেছে সময় সংবাদের হাতে। গত আগস্ট থেকে বিসিবির এফডিআর স্টেটমেন্ট বলছে এই স্থানান্তর প্রক্রিয়ায় লাভ হবে ক্রিকেট বোর্ডের। প্রথম ধাপে আইএফআইসি আর মিডল্যান্ডের মতো হলুদ তালিকাভুক্ত ব্যাংক থেকে 12 কোটি টাকা সরিয়ে নেওয়া হয় মধুমতি ব্যাংকে। তবে ওই 2 ব্যাংকের চেয়ে মধুমতি ব্যাংক থেকে ইন্টারেস্টের হার বেশি থাকায় আয় বাড়বে বিসিবির। দ্বিতীয় ধাপে নেওয়া হয়েছে আরও 10 কোটি, এবারও একই ইন্টারেস্ট হার। এরপর যথাক্রমে আরও বেশ কয়েক ধাপে কখনো হলুদ কিংবা কখনো ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে নতুন 14 ব্যাংকে নেওয়া হয়েছে মোট 250 কোটি টাকা। এই স্থানান্তর প্রক্রিয়ায় কেবল যে ইন্টারেস্ট রেট বেড়েছে এমন নয়, নতুন ব্যাংকগুলো থেকে পাওয়া যাচ্ছে নতুন করে স্পন্সরশিপও। এছাড়াও আছে 25 কোটি টাকার অবকাঠামোগত ইনভেস্টমেন্ট পাওয়ার কমিটমেন্ট। বোর্ডের বাকি পরিচালকদের অনুমতি ছাড়াই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই গুঞ্জনও সত্যি নয়। সামাজিক মাধ্যমে ছড়ানো হয় পুরো প্রক্রিয়া সভাপতি ফারুক আহমেদের একক সিদ্ধান্তে নেওয়া হয়েছে। মূলত বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধান ও আরও একজন প্রভাবশালী বোর্ড পরিচালক পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। 238 কোটি টাকা কেন আমি কোথাও সাইন করি না, টাকাগুলো যে গেছে ওখানে, এই যে নিউজ আসছে যে কেউ জানে না, এটা হলো এটার অ্যান্সার। আর এখানে সবগুলা 2 থেকে 5% বেশি ইন্টারেস্ট রেটে টাকাগুলো দেওয়া হয়েছে। রেড জোন থেকে গ্রিন আর ইয়েলোতে নিয়ে গেছি টাকা। আর 12 কোটি টাকা কোথায় আছে? টেনশন ব্যাংকে 12 কোটি টাকা। তারপরে এদের থেকে আমি স্পন্সর পাইছি হলে গিয়ে তোমার 12 কোটি টাকার কাছাকাছি, প্রতিশ্রুতি পাইছি আরো 25 কোটি টাকা, যেটা ওরা 2টা ইনফ্রাস্ট্রাকচার বানাই দিবে।
আইএফআইসি, বেসিক, জনতা আর অগ্রণীর মতো ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে বিসিবির রাখা এফডিআরে বিসিবির লাভ কম হলেও আগের কমিটির গুটি কয়েক পরিচালক কমিশন হিসেবে পেতেন মোটা অঙ্কের অর্থ। ফারুক আহমেদের বোর্ড সে ধারা থেকে বেরিয়ে এফডিআর থেকে সর্বোচ্চ লাভ পেতে নিয়েছে এমন সব সিদ্ধান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার মোঘল স্থাপত্য শৈলীর খবর। চট্টগ্রামের প্রায় 400 বছরের পুরানো ও ঐতিহাসিক আন্দর কিল্লা শাহী জামে মসজিদ মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানায় মোঘল সম্রাট উমেদ খাঁ এই মসজিদ নির্মাণ করেন। দূর দূরান্তের হাজার হাজার মানুষ আসেন স্থাপত্য শৈলী দেখতে। তবে ছাদের পলেস্তারা ও পিলারে ফাটল ধরলেও ভয় নিয়েই নামাজ আদায় করেন মুসল্লিরা। এ অবস্থায় মূল স্থাপনা ঠিক রেখে সংস্কারের দাবি তাদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পাহাড়ের চূড়ায় চট্টগ্রামের প্রাচীন ও ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মোগল স্থাপত্য শৈলীতে প্রায় 400 বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন ইসলামিক স্থাপনা চট্টগ্রামকে পরিচয় করিয়ে দেয় সারা বিশ্বের কাছে। মুঘলদের বিজয়ের স্মৃতি ধরে রাখতে 1666 সালে এই মসজিদ নির্মাণ করেছিলেন শায়েস্তাকার ছেলে উমেদ খাঁ। যদিও এটি আগে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। 4টি মিনার ও 3টি গম্বুজের সমন্বয়ে এই মসজিদ নজর কাড়ে ধর্মপ্রাণ মুসলমানদের। ভেতরে মূল স্থাপনার দেয়ালে নানা আরবি আর ফার্সি লেখায় ফুটে উঠেছে মোগল আমলের নির্মাণ শৈলী। বুজুর্গ মসজিদ এটা অনেক রসুলের অনেক মনে করেন বংশধররা এখানে ইমামতি করছে, তাদের একটা ছোঁয়া আছে এই মসজিদে। এখানে নামাজ পড়ার জন্য প্রতি বিশেষ করে রমজানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। অনেক গুণাগুণ আছে, অনেক কেরামত আছে এই মসজিদে। পোড়ামাটি আর পাথর দিয়ে নান্দনিক কারুকাজে নির্মিত হয় দ্বিতল এই মসজিদ। নিচতলায় নামাজের উপযোগী হলেও বেহাল ও নাজুক অবস্থা দ্বিতীয় তলার। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, ফাটল পিলারে। নামাজ বন্ধ 12 বছর ধরে। মূল স্থাপত্য রীতি ঠিক রেখে সংস্কারের দাবি মুসল্লিদের। প্লাস্টারগুলো ঝরে ঝরে পড়ে গেছে, এটা এই ফ্লোরও পড়তেছে এবং বাহিরেও পড়তেছে, এরকমও হয়েছে, মানুষ বাহিরে আঘাত পেয়েছে। আমাদের দুঃখের বিষয়টা হচ্ছে কি এখানে রক্ষণাবেক্ষণের অভাবে উপরে একসময় নামাজ হতো ওখানে, হ্যাঁ, কিন্তু সেগুলো এখন হয় না। এখানে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে আসে নিচে, কিন্তু ওখানে উপরের মধ্যে নামাজ পড়তে আসে না। এই মসজিদ বন্ধ থাকার কারণে নামাজের জন্য একেবারে অনুপযোগী। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তারা পরিদর্শনে এলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অনতিবিলম্বে এই মসজিদের সংস্কারটা সম্পাদন করা দরকার। এখানে শুক্রবার এবং প্রত্যেক দিন মাগরিব এশাতে মুসল্লিরা বহু কষ্টে পবিত্রতা অর্জন করে উজু করে নামাজ পড়ে এবং মসজিদের ফ্লোরগুলো পুরনো হওয়ার কারণে স্বাচ্ছন্দ্যে ইবাদতবন্দি করতে পারছে না। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এই মসজিদটি প্রতিষ্ঠার পর থেকে খতিবের দায়িত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোটের আগে মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চায় ইসলামী দলগুলো। নির্বাচনী জোট গঠনের ঘোষণা জুন কিংবা জুলাইয়ে। মতপার্থক্য হলে ঐক্যমতে পৌঁছানোই লক্ষ্য। ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা। ভ্যাটিকান সিটিতে অন্ত্যেষ্টিক্রিয়া আজ। শ্রদ্ধা জানাবেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। এবং 6 বছরের ব্যবধানে 22 কোটি টাকা মানি লন্ডারিং। এলজিইডির প্রকৌশলী রাশিদের অবৈধ সম্পদের তথ্য দুদকের হাতে। লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।